আমি একজন ডায়েটিশিয়ান ও ডেন্টিস্ট ও ন্যাচারোপ্যাথি কোচ, সেই জন্য কোন ধরনের খাবার খাবেন এবং সেই বিষয়ে বিস্তারিত আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকে শুরু করছি ইফতার নিয়ে। আজকে আমরা যখন ইফতার করি তখন খেজুর দিয়ে শুরু করি। তো যাই হোক, সেই খেজুরের সাথে আপনি যদি আর একটা জিনিস করতে পারেন, দেখুন খেজুরের আটিটা বের করে এবং তার সাথে যদি আপনারা একটি করে কাঠবাদাম ঢুকিয়ে দিন, দিয়ে যদি গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু অনেক বেনিফিট আপনারা পেতে পারেন। কারণ হচ্ছে গবেষণায় সারা পৃথিবীর খাদ্য খাবার নিয়ে যে গবেষণাগুলো করা হয় এবং এই কাঠবাদামকে 1 নম্বরে রাখা হয়েছে, তাহলে বুঝতেই পাচ্ছেন যে কতটা বেনিফিট এই কাঠবাদাম। এবং খেজুরের সাথে যদি কাঠবাদাম ঢুকিয়ে খেতে পারেন তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ খাবার হতে পারে। আর কাঠবাদাম যদি হাতের কাছে না থাকে তাহলে আপনি অন্য কিছু দিয়েও এটা আপনি করতে পারেন। এবং তারপরে একটা কাজ করেন, দেখুন অনেকেই একটা কাজ করে, খুব গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো দেখুন অনেকেই ভালো না, সেটা হলো চিনির শরবত বা চিনি জাতীয় শরবত অনেকেই বেশি বেশি পরিমাণে গ্রহণ করে। সেটা অবশ্যই রোজার ক্ষেত্রে কি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা কিন্তু শরীরের পক্ষে একেবারেই ভালো না। আর যাদের সুযোগ আছে তারা ওই চিনির পরিবর্তে ডাবের পানি বা কচি ডাবের পানি গ্রহণ করতে পারেন, কারণ এখানে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, ভিটামিন থাকে, মিনারেলস থাকে এবং হাই অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেগুলো কিন্তু শরীরের পক্ষে খুবই বেনিফিশিয়াল, আর যেটা আপনার সারাদিনের ক্লান্তি কাটিয়ে উঠতে সাহায্য করবে। কারণ এই চিনি খাওয়ার কেন পরামর্শ দিচ্ছি চিনি না খাওয়ার, কারণ আমাদের শরীরে অতিরিক্ত চিনি খাওয়ার প্রয়োজনীয়তা নাই। কারণ বাইরে থেকে অতিরিক্ত চিনি গ্রহণ করার ফলে কিন্তু আমাদের যে রোজার যে মূল যে বিষয় সেটাই কিন্তু হারিয়ে যাবে এবং হিতে বিপরীতই হবে। এবং এই চিনি খেলে নানান স্বাস্থ্যের সমস্যা দেখা দেবে। খেজুর এবং পানি খাওয়ার পরে আপনি কি করবেন, দেখুন বিভিন্ন ধরনের ফ্রুটস আপনি অল্প অল্প পরিমাণে খেতে পারেন। সেটা হচ্ছে কলা, একটু আপেল, একটু বেদানা, একটু শসা, তারপরে বিভিন্ন রকমের যে সিজনে যে ফ্রুটস অ্যাভেলেবল হবে অল্প অল্প করে আপনি গ্রহণ করতে পারেন। তাহলে কিন্তু এই বিভিন্ন রকম ফলে বিভিন্ন রকমের নিউট্রিয়েন্টস থাকার ফলে কিন্তু আপনার শরীরে বিভিন্ন রকমের নিউট্রিয়েন্টগুলো পাওয়ার ফলে কিন্তু আপনার স্বাস্থ্যের যে বেনিফিটগুলো আপনারা কিন্তু গ্রহণ করতে পারবেন। তাই পরিবর্তন করে করে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফলমূল খাওয়ার চেষ্টা করবেন। তাহলে আমার কি গেল ডিসকাশন গেল। প্রথমে আমি কি ডিসকাশন করলাম, প্রথমে হচ্ছে খেজুর, পানি, তারপরে হচ্ছে ফলমূল। অনেকে এইসব পেঁয়াজি, বেগুনি, বড়া, পোলাও, বিরিয়ানি এই সমস্ত খাবারগুলো খুবই খারাপ। কারণ হচ্ছে যে এই সমস্ত যে খাবারগুলোতে প্রচুর পরিমাণে ট্রান্সফার থাকে, এই ট্রান্সফার গুলো খুবই শরীরের পক্ষে খুবই খারাপ। এই ট্রান্সফার গুলো আমাদের শরীরে প্রবেশ করলে গবেষণায় দেখা গেছে অল্প পরিমাণেও যদি গ্রহণ করি তাও কিন্তু শরীরে বিভিন্ন রকমের স্বাস্থ্য ঝুঁকি দেখা যায়, তার ফলে বিভিন্ন রকমের রোগ বা ডিজিজ গুলো আমাদের শরীরে আসে। আপনি যদি এই যে ট্রান্সফার খাচ্ছেন সেই ট্রান্সফার যদি 2% যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে কিন্তু আমাদের হার্ট ডিজিজের পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যায়। 22% কিন্তু হার্ট ডিজিজের পরিমাণটা বেড়ে যায়। এটা রিসার্চ আর্টিকেলে প্রকাশিত হয়েছে, আপনারা সেগুলো দেখতে পারবেন। যদি চান অবশ্যই আপনারা ওগুলো অনলাইনে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। এছাড়া ট্রান্সফার আমাদের শরীরে কি ক্ষতি করতে পারে, দেখুন আমাদের গ্লুকোজ রেজিস্ট্যান্স করে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এবং আমাদের ইনফ্লামেশন বা প্রদাহ সৃষ্টি করে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। আপনি সারাদিন রোজা রেখে আপনি যে খাবারগুলো খাবেন সেগুলো কিন্তু শরীরের পক্ষে উপযুক্ত হয়, সেই খাবারগুলো গ্রহণ করা উচিত। জিলাপি, বুদিয়া, এই খাবারগুলো তেলে ভাজা, এইসব খাবারগুলো আপনি বর্জন করার চেষ্টা করুন। এবার এই সমস্ত খাবারগুলো খাওয়ার পরে আপনি একটু বিরতিতে থাকুন, একটু রেস্ট নিন, বা অনেকে এই সময় নামাজ পড়ার পরে তারপরে কিন্তু আপনারা, কারণ হচ্ছে যে অনেকেই নামাজ পড়েন আবার অনেকে হাঁটাহাঁটি করেন, এই বিরতি দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণটা বলছি, দেখুন সারাদিন উপবাস করার ফলে পেটে গেল ব্রেনের বুঝতে কিছুটা টাইম লাগে, ওভার ইটিং বা প্রবণতা কমে। তার ফলে কি হচ্ছে যে অতিরিক্ত যারা খাবার খায় তাদের গ্যাস্ট্রিকের সমস্যা দেখা যায় বা বিভিন্ন রকমের ইনডাইজেশনের সমস্যাগুলো দেখা যায়, সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু হবে না। আবার অনেকের ওজন বেড়ে যায়, আর যারা ওজন কমাতে যান অবশ্যই তাদেরকে এই সমস্ত খাবারগুলো কিন্তু বর্জন করতে হবে ওজন কমানোর জন্য। এবং বিরতিটা নেওয়াটা খুবই উপকারী। নামাজ পড়লেন বা হেঁটে আসলেন, তারপরে কি খাবেন, এই সময় আপনার যে খাবার যে প্লেটটা 4 ভাগে, মনে 4 ভাগে ভাগ করুন। এরপর কি হয়, বাকি অর্ধেক লাল চাল বা ডেকি চাটা চালের ভাত নেবেন, অথবা লাল আটা রুটি নেবেন, মাকেটাই নেবেন, মাছ, মাংস, অবশ্যই চিকেন, অর্গানিক চিকেন নেবেন, ডাল বা ছোলা, অঙ্কুরিত ছোলা নিতে পারেন বা ডাল জাতীয় খাবার নিতে পারেন, সেটা অবশ্যই অল্প পরিমাণে। আর পরটা আপনি আলাদা মনে আপনি হিসাব করবেন ফল আর সবজি মিলিয়ে প্লেটের অর্ধেক ভরছে কিনা। ইফতারে যে ফলটা খেয়েছেন সেটা কিন্তু এর ভিতরে ধরে রাখবেন। তাহলে বুঝতেই পারছেন, অনেকে মনে করেন যে রোজার পরে একটা
বড় প্লেট সাজিয়ে সমস্ত খাবার খাওয়া উচিত। তো এই অতিরিক্ত ওভার ইটিং করার ফলে কিন্তু একটা স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়, ক্ষতির কারণ হতে পারে। এটা রিজার্ভ যেটা বললাম সেইভাবে যদি আপনি সবজি, মাছ, মাংস বা লাল চালের ভাত বা রুটি যদি আপনি গ্রহণ করতে পারেন, তাহলে সমস্ত ধরনের ততক্ষণে আমরা এখন যে আলোচনা করলাম সে যে ইফতার এবং সন্ধ্যার খাবার কি কি খাবে সেগুলো নিয়ে আলোচনা করলাম। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, পানি শূন্যতা। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পানির দিকে যদি খেয়াল না রাখেন তাহলে শরীর আরো খারাপ হয়ে যেত। ইফতার থেকে সেহরি পর্যন্ত কমপক্ষে 10 গ্লাস পানি আপনাকে গ্রহণ করতে হবে, অর্থাৎ 2.5 লিটার পানি খেতে হবে। ইফতার এবং সেহরির সময় তো আপনি পানি খাবেন, এবং মাঝের সময় তো যখন আপনি নামাজ পড়লেন, আপনি নামাজের আগে পরে পানি খেলেন, অবশ্যই লম্বা সময়ের নামাজ, সেই নামাজের সময় আপনি সাইডে আপনি পানি রাখতে পারেন এবং সময় মতো সেই পানিটা গ্রহণ করতে পারেন। পানির পাশাপাশি যেমন শসা, তরমুজ, স্যালাড জাতীয় খাবারগুলো, টমেটো একটু স্যালাড করে খেতে পারেন। অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে পানি শূন্যতা যেন নাই। পানি শূন্যতা হয়ে গেলে কিন্তু শরীরে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে। এখন আসছি সেহরিতে আপনারা কি খাবেন। সেহরিতে এমন খাবার বেছে নিতে হবে যেটা আমাদের যে খাবারগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, সেই সমস্ত খাবার যদি অ্যাড করতে পারেন তাহলে পেটে কিন্তু অনেকক্ষণ থাকবে। তার ফলে কিন্তু আমাদের খিদেটা অনেকটাই কমে যাবে এবং তেষ্টাটাও অনেকটাই কম পাবে। তাই আপনাদের সেহরিতে এমন খাবার অ্যাড করা দরকার গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই কম, অল্প অল্প করে বেশি সময় পর্যন্ত আমরা সারাদিনে অল্প অল্প করে এনার্জি পাবো। কিন্তু সাদা চালে যদি ভাত আপনারা গ্রহণ করেন তাহলে কিন্তু দেখা যাবে যে সেই ভাতটা খুব তাড়াতাড়ি আমাদের শরীরে হজম হয়ে যাচ্ছে এবং এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, তার ফলে খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যাচ্ছে। তাহলে সেই জন্য আমরা এটা বর্জন করবো। সেহরিতে সবচেয়ে ভালো খাবার হলো সেহরিতে লাল চালের ভাত অথবা রেড রাইস ওয়াফ, অর্থাৎ লাল চালের চিড়ে পাওয়া যায়, সেটাও আপনি আপনি রাইস হিসাবে গ্রহণ করতে পারেন, বা সেটা আপনি ভিজিয়ে রেখে ভাত হিসাবে গ্রহণ করতে পারেন, অথবা ভাত রান্না করেও অল্প পরিমাণে খেতে পারেন। সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা আপনার শরীরে খুবই গুরুত্বপূর্ণ কাজ দেবে। আপনি সেদ্ধ ডিম খেতে পারেন, সেহরিতে ওটস খেতে পারেন। অবশ্যই ওটসটা অবশ্যই খাবেন, কিন্তু সেটা হোল গ্রেন হতে হবে, ওই রকম প্যাকেটজাত খাবার কিন্তু নয়। এবং রেডিমেড যদি ওটস হয় সেটা অবশ্যই বর্জন করতে হবে। হোল গ্রেন যদি হয় অবশ্যই সেটা আপনারা গ্রহণ করতে পারেন। আপনারা শরবতে চিয়া বীজ এর জল খেতে পারেন, খুব গুরুত্বপূর্ণ, এটা খুব কাজে আসে এবং এতে কিন্তু ভালো ফ্যাটও থাকে এবং এতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে এবং পেটটাও অনেকটা ভরে থাকে এবং খিদেটাও কম পাই। এবং এই সমস্ত যে খাবারগুলো আলোচনা করলাম সেই সমস্ত খাবারগুলোর মধ্যে যদি আপনার গলা জ্বালাপোড়া করে তাহলে অবশ্যই সেই সমস্ত খাবারগুলো বর্জন করবেন এবং আপনাদের নিজেদের মতো যে আলোচনা করলাম যে নিজের পছন্দ মতো খাবারগুলো অবশ্যই গ্রহণ করতে পারে, কিন্তু যেগুলো আলোচনার মধ্যে করলাম সেই সমস্ত খাবার অল্টারনেটিভ হিসাবে আপনারা গ্রহণ করতে পারেন। অনেকেই সেহরিতে অতি ভোজন করেন, তাতে গলা জ্বালা করে এবং তার ফলে একটা অস্বস্তি সৃষ্টি হয় এবং গ্যাস হয়ে যায়, ভমিটিং হয়। সেই সমস্ত দিক থেকে কিন্তু এগুলো বর্জন করা দরকার। এবং ডাক্তারি ভাষায় এটা বলা হয় IBS বা ইরিটেবল বাউল সিনড্রোম বা গ্যাস বা ফ্ল্যাটুলেন্স, অনেকের বদহজম হয়। এই সমস্ত খাবারগুলো অনেকে ওভার ইটিং এর ফলে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়। আবার অনেকেই দেখা যায় খাবার সেহরির খাবার পরে শুয়ে পড়ে, এটা অবশ্যই করবেন না। কারণ হচ্ছে যে একটু গ্যাপ যদি না দেন তাহলে কিন্তু তাদের বিভিন্ন রকমের ইনডাইজেশনের সমস্যা কিন্তু হবে, সেই জন্য অবশ্যই এটা করবেন না। এবং অবশ্যই পেটটা একটু উপরে থাকে, সেই রকম ভাবে শোয়ার সময় অবশ্যই পাতলা বালিশ গ্রহণ করবেন এবং মোটা বালিশ নিয়ে অবশ্যই খাওয়ার পরে করবেন না, ঘুমাবেন না। বালিশটা যেন অবশ্যই পাতলা হয়, তাহলে কিন্তু অনেকটা রিল্যাক্সে আপনি থাকতে পারবেন। অনেকেই ভাবেন রোজার মধ্যে ব্যায়াম করা যাবে না, কিন্তু এটা একদমই সঠিক নয়। আপনারা অবশ্যই ব্যায়াম করতে পারেন, নিয়মিত ব্যায়াম চালিয়ে যেতে পারেন। কমপক্ষে এমন একটা সময় বের করবেন যে 15 থেকে 20 মিনিট পেইড সেফ পদ্ধতিতে বা ব্রেস্ট ওয়াকিং পদ্ধতিতে আপনারা হাঁটতে পারেন। সেটা 9 থেকে 12 ফুট জায়গা লাগে। ওই পদ্ধতিতে যদি হাঁটাহাঁটি করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনাদের যে ব্যায়াম বা এক্সারসাইজ সেটা কিন্তু সহজেই পরিপূর্ণ হয়ে যাবে। তারপরে কিন্তু যে সমস্যাটা তৈরি হয় সেই সমস্যাটা কিন্তু থাকবে না। এবং এটা সপ্তাহে অবশ্যই আপনি প্রতিদিন নাও করতে পারবেন, সপ্তাহে আপনি 3 থেকে 4 দিনও করতে পারেন। সপ্তাহে 2.5 ঘন্টা পর্যন্ত এই ব্যায়ামটা আপনি করতে পারেন। তাহলে বুঝতেই পারছেন যেটা একটা খুব সহজ এবং সহজ পদ্ধতি আপনারা এগিয়ে চলবেন। আপনি যদি ইফতারের আগে ব্যায়াম করতে চান সেটাও করতে পারেন, হালকা ব্যায়ামগুলো করতেই পারেন আপনি। মোট কথা সুস্থ থাকতে আপনাকে ব্যায়াম চালিয়ে যেতে হবে। ভিডিওতে মোট আমি 4টে জিনিস নিয়ে আলোচনা করলাম: ইফতার, সেহরি, পানি শূন্যতা ঠেকানো আর ব্যায়াম। এই 4টে বিষয় যদি আপনি মনোযোগ দিতে পারেন তাহলে আপনাদের স্বাস্থ্যকর এনার্জেটিক কাটবে, আপনার ভালো কাটবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।